সেই মানবীয়তা এখন এ তো গায়ে হাত তুললো। ও আমার সামনে এসে এই কথা আমাকে সে প্রথম জোরে কিসের লেট করাই এখানে শুরু করলাম না, দেখলাম তোমার পক্ষের লোকজন বেশি। এবং একটা খাদ্য ফেলে ফেলি। আমাদের তাড়াতাড়ি হয়ে বের হয়ে যাবে। তাড়াতাড়ি বের খাওয়া না। ওই তো রোদের যে আপনার লোকজন বেশি ওরাই লাগে। এই এই খেয়াল করে বলি। কিভাবে চন্দ্রা দেবে তিনটে নাম দেবে। এগুলো ঘুরে আসে।
হ্যালো, হ্যালো, শুনতে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি কতগুলো সার্কুলার শেয়ার করছি, এগুলো পাইছেন? জি স্যার, পাইছি। আচ্ছা, এই সার্কুলার গুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওইখানের মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট লাস্ট ওয়ান, সেটা হলো ব্যাংক কোম্পানির বই নিরীক্ষা বিধিমালা 2024। অর্থাৎ বই নিরীক্ষা বলতে এক্সটার্নাল অডিট বোঝাচ্ছে। সেটা হলো যে এনবিআর, কি বলে, ইউজুয়ালি আমাদের যে ব্যাংক কোম্পানি যেগুলো অডিট আছে, অডিট গুলা ওভারসি করে হলো এফআরসি আর আইসিএবি। তো ইন এডিশন টু দ্যাট 2024 সালে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা গাইডলাইন ইম্পোজ করা হয়, যে গাইডলাইনটা বেসিক্যালি এক্সটার্নাল অডিটরদেরকে এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এবং যে রেসপন্সিবিলিটি আপনারা এই গাইডলাইন থেকে আগে পড়ছেন কেউ? না স্যার, পই না স্যার। এটা সার্কুলার যেটা দিয়েছেন, এটা ব্যাংক ইন্স্যুরেন্স সংক্রান্ত লেখা আছে এটা। লাস্টে একবারে লাস্টে আনা ব্যাংক কোম্পানি বহির্ভূতা বিধিমালা। দেখি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, দেখা যাচ্ছে? ওকে, না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? না স্যার, এখন স্ক্রিন শেয়ার হচ্ছে না। দেখা যাচ্ছে না। ওকে ওকে, আচ্ছা, আমার মোবাইলে আমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক,
আমি বাসায় যাইতে এটা আগে একটু ডিসকাস করি, বাসায় গেলে পরে আমি পুরো স্ক্রিনে শেয়ার করতে পারবো। এখানে যদি আপনি দেখেন আপনার ওখানে যে নীতিমালাটা আসছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা এই নীতিমালার, এটা হলো বেসিক্যালি আমার 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার, 5 নাম্বার, তারপর 6 নাম্বার। 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নাম্বারটা 5 নাম্বার কি বলা আছে আপনার, বেসিক্যালি নর্মালি আমাদের ব্যাংকের ক্ষেত্রে আপনার ইয়ার ক্ষেত্রে যেটা আপনার কি বলে অডিটর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নর্মাল প্রসেসটা কি, সিম্পল যদি আমি বলি ভেরি ইজি। তাহলে প্রতি 3 বছর পর পর আপনাকে অডিটর চেঞ্জ করতে হবে, রিমাইন্ডার করি অল বন্ড। এইটা অলরেডি বাংলাদেশ ব্যাংকের অন্য গাইডলাইন দ্বারা বলা আছে, এখন এটা জাস্ট খালি নীতিমালার আওতায় নিয়ে আসছে। দেখলাম না। আচ্ছা, এখন হলো এরপরে যে 5 নাম্বার পয়েন্ট আছে যে নর্মালি ব্যাংক যখন অডিট করতে হয়, নর্মাল প্রসেসটা হলো প্রথমে আপনার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে হ্যাঁ, যে প্রথমে যেটা করতে হয় যে সেটা হলো বাংলাদেশ ব্যাংক প্রতি বছর একটা এনলিস্টমেন্ট করে। এনলিস্টমেন্ট হচ্ছে অডিটর এনলিস্টমেন্ট, অর্থাৎ বেসড অন ডিফারেন্ট ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট কোন কোন অডিটর, মানে উইচ অডিটর হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ব্যাংক অডিট। তাহলে আপনার মনে রাখতে হবে ব্যাংক অডিট কিন্তু নর্মাল গতানুগতিক অডিটের মতো না, এখানে কিছু স্পেশালাইজড ট্রিটমেন্ট আছে। যেমন একটা ট্রিটমেন্ট হলো ব্যাংকের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা রিপোর্টিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্ট, যেটা হলো আপনার দিস ইজ নট কি বলবো ওই আইএফআরএস। দ্যাট মিনস আইএফআরএস এর ডেভিয়েশন আছে। তো স্বাভাবিক আপনি অডিট হিসেবে আইএফআরএস এর ডেভিয়েশন আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, অডিট করতে পারবেন না। অডিট করতে পারবেন না, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো রিসোর্স রিকোয়ারমেন্ট। আপনারা যাদের, যেমন আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যাংক হলো ব্রাঞ্চ ব্যাংকিং। যেহেতু ব্রাঞ্চ ব্যাংকিং দেখা যায় যে আমাদের অপারেশন ডিসেন্ট্রালাইজ। যেমন আপনার যদি আমি বলি ইউসিবিএল, হ্যাঁ, ইউসিবিএল আপনার মনে করেন মোর দ্যান 100 ব্রাঞ্চ আছে, মোর দ্যান 100 ব্রাঞ্চ আছে। তো এখন স্বাভাবিকভাবেই আপনি যখন একটা এক্সটার্নাল অডিট রিপোর্ট আপনি দিবেন, তো আপনার ওই ব্রাঞ্চ গুলা কিন্তু অডিটে কিন্তু আপনার কাভারেজ নিয়ে আসতে হবে। এবং আপনাদের আরেকটা কনসেপ্ট অডিটে আসে, সেটাকে বলা হয় রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ। রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ, রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচটা কি? বেসড অন পোর্টফোলিও রিস্ক আপনি অডিট করবেন। কারণ রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ না করলে হোয়াট ইজ দ্য প্রবলেম, সেটা হলো আপনাকে সব ব্রাঞ্চ এবং সব পোর্টফোলিও আপনাকে দেখতে হবে। বাট আপনি রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ যখন দেখবেন, তখন আপনি যে স্যাম্পলটা সিলেক্ট করবেন, সেই স্যাম্পলের সিলেকশন ক্রাইটেরিয়া দ্যাট উইল বি বেসড অন রিস্ক। তাহলে এখানে আপনি যদি, জানি না এখানে আপনারা কি অডিট ফাংশনে কাজ করছেন কিনা, এক্সটার্নাল অথবা ইন্টারনাল, জাস্ট ফর ইউর ইনফরমেশন, আপনারা যখন কোনো একটা অর্গানাইজেশনে লোন, যেমন আপনি যদি ব্যাংক অডিট করতে চান, ব্যাংকের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরি হলো আমার লোন। লোন পোর্টফোলিওর মধ্যে তাহলে আপনাকে রিস্কি পোর্টফোলিওটা বাইর করে নিয়ে আসতে হবে। রিস্কি পোর্টফোলিওটা আমাকে বাইর করে নিয়ে আসতে হবে। যদি রিস্কি পোর্টফোলিও আমাকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি লাগবে, এখানে আমার লোনের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট লাগবে, তারপরে ক্রেডিট রেটিং লাগবে, এরকম বিভিন্ন প্যারামিটার বেসিস আপনি রিস্কি পোর্টফোলিও আইডেন্টিফাই করবেন। করলে দেখা যাবে যে ইউসিবিএল এক্সাম্পল যেটা আমি দিলাম, এখানে আপনার হয়তো 100টা ব্রাঞ্চ আছে, কিন্তু আপনি দেখা গেল যে আপনি বেসড অন যে ফাইল, এখানে আপনার হয়তো প্রথম 15টা ব্রাঞ্চ অডিট করলেই মোটামুটি মেজর কাভার হয়ে যায়। তো এই যে কাভারেজটা আগে যেটা ছিল, এক্সটার্নাল অডিটের মতো অডিট করতো, ইন্টারনাল অডিট বাংলাদেশ ব্যাংকের মতো করতো, ইন্টারনাল অডিট ইন্টারনাল অডিটের মতো করতো। এখন এই যে টোটাল প্রসেসটাকে এই নীতিমালার মাধ্যমে একটা কম্প্রিহেন্সিভ পোর্টফোলিওর মধ্যে আনা হয়েছে। আপনি যদি দেখেন, আচ্ছা আপনি যেটা বলতেছিলাম, একটা যেটা বলতেছিলাম যে অডিটর যখন অ্যাপয়েন্ট করা হবে, অডিট অ্যাপয়েন্টের প্রসেসটা আমি বলি।
প্রথমে হলো নর্মাল এজিএম এ অডিটার অ্যাপয়েন্ট করা হয়, প্রথমে এনলিস্টমেন্টের পরে সেইখান থেকে আপনি এজিএম হবে, এজিএম এ আপনি অডিটার অ্যাপয়েন্ট করবেন। এজিএম অডিটার অ্যাপয়েন্ট করার আগে কিছু প্রসেস আছে, যেমন মনে করেন কি ডিটারমাইনের ইস্যু আছে, রিসোর্স ইস্যু আছে। আচ্ছা, আমাকে 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট। আবার এই ওপর পিছে মিটিং ঠিক আছে। হ্যাঁ ধরে ভাই বলতে বলছি, মিটিং শেষ হয়েছে। হ্যাঁ, বললাম হচ্ছে, ইয়ে বলছেন আমার ভাই কি বলছে, হ্যাঁ যেগুলা এই মাসে ক্লোজ হয়ে গেছে সেগুলো করে ফেলা। নামাজ পড়ে নেবেন নাকি ভাই? এমনি যে আপনার তো নামাজ পড়েন, যে নামাজটা পড়েন, আমরা 6টা 45 আবার শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে জি, ঠিক আছে। তাই না? দেখি কোনোভাবে পারে কিনা। ঠিক। হুম, ঠিক।
না করেন না কি আপনার হ্যাঁ ওগুলো দুই তিন এগুলো কি দিয়ে রাখছে হ্যাঁ? টিক দেয় না দুই তিন এগুলো দিয়ে রাখছে হ্যাঁ কোন সময় কিছু বলতে পারেন নাই টিক টিক দিছে কোথাও তো টিক দেয় না, এক দুই তিন হবে বলেছে আমি বলছি, টিক দেওয়ার কথা টিক দিয়ে হচ্ছে পেজ নাম্বার দিয়ে লিখে রাখবে কোন পেজের কথা। আর লেখা লাগবে। এবার বলার মতো গাদা পাইছিল বর্তকে মেয়ার লোক পাইছিল না ভালো হতে পয়সা লাগে না চলেন আগাম দিচ্ছি চলেন নাহলে আমি চলে গেলাম দেখা হচ্ছে ওই দিক দিয়ে নামাজ পড়ে চলে গেলাম হ্যাঁ হ্যাঁ না এখন এটা শেষ করতে পারলে থাকবে বারান্দা কবুতরের বাচ্চা। ঠিক আছে
ওইটা আছে দিতে আসতো করার জন্য আমরা বলি অপরাধ কিনে নিয়ে এসে আমরা কথা বলতে হবে। কি করে আর কিছু কথা নিয়ে 3 মিনিটে কাগজে ব্যাগ ছিল না রক্ত যেতে ওরা অনেকদিন কিছু না ওটা যে তারপরে এক একটা বস্তা রক্ত ছিল আপনার জয়েন্ট পেপার ছিল ভালোই না। এটা আমরা তো খুঁজছি যেখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে একটা কাল বানানো হচ্ছে সেখানে তারা থাকছে যদি একটা দেয় ঠিক ক্যালেন্ডার ভাই আমি বলতাম তারপরে যে আমাদের কাছে আরো সিমেন্টের ব্যাগ কিনে নিয়ে এসছো আরো বিক্রি করতে হবে আসেন ঠিক আছে দাদা
হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন স্যার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা এখানে জি স্যার। বাইরে ছিলাম তো আসলে ভালো ইয়ে করা যায় না। এই সাবওয়ার্ডটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এখানে এইখানে এই যে এটা নিয়ে আলোচনা করতেছে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি, যেটা সিম্পল, যেটা ইউজুয়ালি যেটা হয়, প্রথম কথা হলো আপনার যখন এজিএম এ আমার কি হয়, অডিটর অ্যাপয়েন্ট হয়। এজিএম এ অডিটর অ্যাপয়েন্ট হলে এরপরে আপনার বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভালের জন্য পাঠাইতে হবে। বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভালের জন্য পাঠানোর আগে যেটা করতে হয় যে আমার অডিটর এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট। কারণ কোনো কারণে অডিটরকে জোর করে অডিট করাচ্ছে কেউ, এই জিনিসটা তার থেকে এটা ইয়া লাগবে, ডিক্লারেশন লাগবে যে না আমি স্বেচ্ছায় অডিট করতেছি এবং আই হ্যাভ নো অবজেকশন। কারণ এখানে আমি জানি না কি অডিটর স্টুডেন্ট আছে কিনা, কেউ সিও ফার্মের সাথে একটা ছিলেন বা এখন আছেন। যদি থাকেন তাহলে হয়তো একটু ইজি হবে রিলেট করতে। যে যখন আমরা ফার্মেন্টসে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে যখন আমরা কোনো ক্লায়েন্ট সিলেক্ট করি, তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু ক্লায়েন্ট, এমন কোনো ক্লায়েন্ট আমি নিব না যে ক্লায়েন্টের অডিট করতে আমার বাধার সম্মুখীন হতে হয়। তো এই কারণে দেখা যায় অনেক সময় ক্লায়েন্ট যদি খুব পাওয়ারফুল হয়, যেমন আমি মনে করেন যে এখন সবচেয়ে বেশি hot, নাম যেটা আসছে রেসালামের কথা আসতেছে। তো মনে করেন যে 5ই আগস্টের আগে
এসালম কোম্পানি যদি কেউ অডিট করতে চাইতো, এখন সে যদি মনে করে ডিনাই করতেছে না তোমার অডিট আমি দেবো না, তাহলে কিন্তু হি ওয়াজ ইন থ্রেট। কারণ কি আসালাম এত পাওয়ারফুল ছিল যে আপনি অডিটর ওই সময় প্রাইম মিনিস্টার শি অলসো কাউন্সিল এই টাইপের সিচুয়েশন। তো এই কারণে বাংলাদেশ ব্যাংকে যখন আপনি ব্যাংকের অডিট করতে, ব্যাংক হলো একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর। তো সে যখনই কোনো রেগুলেশন ইম্পোজ করতে যায়, সে কিন্তু চেষ্টা করে সর্বোচ্চ ইন্ডিপেন্ডেন্ট থাকা, যদিও বা there is a possibility of ডুইং ফ্রড, যেটা হয়েছে আমাদের আগের সময়। দেখা যাচ্ছে যে কাগজে কলমে সব ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আসলে তা নয়। তো এখন তারা একটা ইয়ার কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাবে আমার এনওসি সহ। এখন তারা একটা ফরম্যাট দিছে, এই ফরম্যাটে কতগুলো ইনফরমেশন আমাকে দিয়ে আমার এনওসিটা নিতে হবে, বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। যেমন 1 নাম্বার অডিট ফার্মের নাম, কোন বছরের জন্য অডিট করবেন এবং ওটা কততম বছর। আমি একটু আগে বলছিলাম যে একজন অডিটর ব্যাংক কোম্পানিজকে 3 বছরের বেশি টানা অডিট করতে পারেন। তো একটা অডিট ক্লায়েন্ট আমি প্রথম বছর নাকি দ্বিতীয় বছর নাকি তৃতীয় বছর, এই তৃতীয় বছরে আমি যাওয়ার পরে দেন আই ডিসাইড আসলে তৃতীয় বছর পরে আমাকে নতুন অডিট করতে হবে। এই জিনিসটার জন্যই বেসিক্যালি আমার এই ডিমার্কেশনটা আনছে। আরেকটা যেটা বই নিরীক্ষণের আওতাভুক্ত ব্যাংকের শাখা, হ্যাঁ বলেন, হ্যাঁ কিছু বলবেন? শাটডাউন দেবো নাকি সেটা কারণে এমনি রাখবো, সেটা ভালো। এত কথা কর দরকার একটু নোটে যাবেন প্লিজ। বই নিরীক্ষণের আওতাভুক্ত ব্যাংকের শাখা, বিভাগ, ইউনিটের সংখ্যা ও মোট ঝুঁকি ভিত্তিক। এটা বলা হয় ঝুঁকি ভিত্তিক বলতে বোঝাচ্ছে রিস্ক বেসড। সম্পদের শতকরা কত অংশ, কমপক্ষে 80% নিরীক্ষিত, 80% নিরীক্ষিত হতে তাহা করে দিচ্ছে। একমাত্র ব্যাংক কোম্পানিদের ক্ষেত্রে, there is a separate requirement as to বাংলাদেশ ব্যাংক, যে আপনার অ্যাসেটের 80% রিস্ক ওয়েটেড অ্যাসেট আপনাকে অডিট করতে হবে। 80% অডিট মানে 80% ফিজিক্যালি দেখবেন না, 80% ফিজিক্যালি দেখান। আমরা অডিট করতে গেলে আমরা যেটা করি, অডিট ফার্মগুলো স্যাম্পল বেসিসে অডিট করে এবং স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল বেসিসে আসলে আমার এই ইনফরমেশনগুলো, যে স্যাম্পলগুলো সিলেক্ট করে। আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলে সিলেক্ট করতেছেন, তখন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলের একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো, এখানে এভরি ইউনিট অফ মানি, অর্থাৎ এভরি টাকা হ্যাজ এ প্রবাবিলিটি টু, কি বলে, চুজেন ইকুয়ালি। অর্থাৎ আমার যদি 50টা স্যাম্পল থাকে, তাহলে 50টা স্যাম্পলই পপুলেশন থেকে, এই 50টা পপুলেশন থাকে, তাহলে 50টা পপুলেশন থেকে প্রতিটা স্যাম্পল সম্ভাবনা সমান। তাহলে যখন আমি কোনো একটা স্যাম্পল সিলেকশন করবো পুরো পপুলেশন থেকে, এবং পুরো পপুলেশনটাকে যখন আমি সেই স্যাম্পলের মার্কের মধ্যে নিয়ে আসবো, ইট ইন্ডিকেটস দ্যাট দিস পার্সেন্টেজ। এবং আমার ব্যাংকের ক্ষেত্রে বলে দিছে লোনস এন্ড অ্যাডভান্স, তোমরা যখন অডিট করবে, এটা লোনস এন্ড অ্যাডভান্সের জন্য মিনিমাম 80% অডিটের পারমিট আসতে হবে। তারপর হলো বই নিরীক্ষককে প্রদেয় মোট নিরীক্ষা ফি এর পরিমাণ, কর্মঘণ্টা ও হার উল্লেখ সহ। এইটা নতুন আসছে, সেটা হলো যে আপনারা যদি দেখে থাকেন আইসিএবি থেকে একটা এসআরও সার্কুলার হয়েছে, যে সেখানে মিনিমাম ফিজের একটা ক্যাটাগরি দিয়ে দিছে, যে মনে করেন যে পার্টনার প্রতি ঘন্টায় তার ফিজ কত হতে পারে, দ্যাট ইজ মিনিমাম। এর চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই। তারপরে একজন ম্যানেজার, তারপরে একজন থার্ড পার্টি রিভিউয়ার পার্টনার যদি থেকে থাকে, এই যে প্রত্যেকটা পার্সন কত ফিজ হবে এই একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে এখন। এবং ফিজটা কিন্তু ঘন্টা বেসিসে। এখন আপনি মনে করেন কাগজে কলমে আপনি বললেন যে আপনি একজন পার্টনার, আপনি এটা রিভিউ করার জন্য 30 ঘন্টা সময় দেবেন। রিয়েলিটিতে উল্টা দুইটাই হইতে পারে। রিয়েলিটিতে হইতে পারে যে আপনি একবার দেখেনি নাই, আপনার কাছে আপনার অডিট ম্যানেজার জাস্ট ডকুমেন্ট নিয়ে আসছে,
আপনি জাস্ট সাইন করে দিচ্ছেন। একটা উল্টো হইতে পারে, আপনি 50 ঘন্টার জায়গায় আপনি 80 ঘন্টা কাজ করছেন। সো এইটা খুব ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে ডকুমেন্টেড কিন্তু 50 ঘন্টা, এই ডকুমেন্টেড 50 ঘন্টা। সো আপনাকে ওইটাই দিয়ে আপনাকে এটা অ্যাপ্রুভালের জন্য পাঠাইতে হবে। চলতি বছরের পূর্ববর্তী 3 বছরের ব্যাংকে নিয়োজিত বই ভেরিফিকেশনের তালিকা আগের অডিটর, লাস্ট 3 বছরে যদি অন্য কোনো অডিটর থেকে থাকে বা আপনি যদি থেকে থাকেন তাহলে সেটা ইনফরমেশন দিতে হবে। এখন সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে যাচ্ছি, আপনাদের সাথে কি কি দিতে হবে এটা আমি আর ডিটেইল আলোচনা করলাম না, কারণ এটা ইম্পর্টেন্ট হলো এই নিচের গুলো। পরীক্ষা আসলে এখানে আসবে এক্সটার্নাল অডিটর আসলে কি কি রিপোর্ট দিবে। যেমন এখানে টোটাল রিপোর্ট আছে ক গ গ ঘ উম, টোটাল 5 ধরনের রিপোর্ট এক্সটার্নাল অডিটের উপরে চাপাই দেওয়া হয়েছে। আগে কিন্তু বেসিক্যালি অডিটের রিপোর্ট দুইটা রিপোর্ট চাইতে, একটা হলো এক্সটার্নাল অডিটের অপিনিয়ন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ অপিনিয়ন, আর একটা হলো ম্যানেজমেন্ট লেটার। এখন এটা ছাড়াও আরো কিছু জিনিস অ্যাড করা হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে কি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। আগে এটা ছিল না। আগে যেটা হইতো আমি জানি না আপনারা কেউ অডিট করছেন কিনা ব্যাংকের অডিটের ক্ষেত্রে যেটা হইতো ব্যাংক যেটা করতো মানে আপনার মনে করেন এক্সটার্নাল অডিট করছে, করার পরে তার কিছু লোনস এন্ড অ্যাডভান্স, অনলি লোনস এন্ড অ্যাডভান্সের উপর সে কিছু ফাইন্ডিং পাইছে, ফাইন্ডিং করে সে হয়তো বা তার প্রভিশন কত করতে হবে সে প্রভিশনের পরিমাণটা সে ডিটারমাইন করছে। বিফোর সাইনিং অফ দা কি বলে অডিট রিপোর্ট, তারা করতে কি বাংলাদেশ ব্যাংকের সাথে বসতো, বসার পরে তারা অবজারভেশন গুলো শেয়ার করতো যে ভাই দেখেন আমাদের এই যে 50টা ক্লায়েন্ট আমি রিভিউ করছি, আমাদের এই 3টা ক্লায়েন্ট এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড, জেড লিমিটেড, এই কারণে আমার কাছে মনে হচ্ছে তাদের প্রভিশন পর্যাপ্ত নাই। তখন বাংলাদেশ ব্যাংক হয়তো বা সেটা ফার্দার দেখতে পারবে, অথবা সে বেসড অন এক্সটার্নাল অডিট ফরমালিন সে হয়তো তার কোনো কমেন্ট দিতে পারে, আদারওয়াইজ সে এগ্রি করে নেবে। ঠিক আছে, আপনি যে প্রভিশনের কথা বলছেন দ্যাট ইজ ওকে। এখন বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে না এখানে প্রভিশন তুমি 100 কোটি টাকা রাখছো, কিন্তু বেসড অন স্ক্রুটিনি বা বেসড অন জাজমেন্ট আমার মনে হচ্ছে 120 কোটি টাকা উচিত, তখন ওইটা তার সাথে আসলে আর্গুমেন্ট করে এগ্রিমেন্ট করে বুঝ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হলো অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। আগে এটা ছিল না, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অডিট চলাকালীন সময় এটা প্রতিবেদন ব্যাপারটা আসলে রিলেটেড টু ইনস্পেকশন নট অডিট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনস্পেকশন অডিট? যখন হয় স্যাম্পল বেসিস হয়, ইনস্পেকশন সাধারণত স্যাম্পল বেসিস হয় না। ইনস্পেকশন হলো সিলেকশন বেসিসে। যেমন মনে করেন আপনি অডিটে আসছেন বাংলাদেশ ব্যাংক, মনে করেন যে XYZ ব্যাংক লিমিটেড অডিটে আসছেন, ভালো কথা। অডিটে আসার পরে আমরা যদি এক্সটার্নাল অডিটে চাই, আমি প্রথমে বললাম আপনি পপুলেশন নেন লোনের, সেটা আপনি স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলে দিয়ে যেটা আমার স্যাম্পলের মধ্যে আসছে সেটা আমি রিভিউ অডিট করব। কিন্তু বাংলাদেশ ব্যাংক কি করে, এত কিছু দাঁড় ধারে না, সে তার নিজের মার্কেট থেকে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের বেসিসে সে ক্লায়েন্টের কথা বলে। যেমন মনে করেন কথা মনে করেন কম্পিউটার সোর্স। কম্পিউটার সোর্স আজ থেকে 5 বছর আগে, 5 বা 7 বছর আগে কম্পিউটার সোর্স কি হয়েছে, কম্পিউটার সোর্স যে ওনার সে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে। রিয়েল এস্টেট ব্যবসা যখন শুরু করছে সে কিন্তু তার মেন কম্পিউটার অ্যাক্সেসরিজ। রিয়েল এস্টেট ব্যবসায় প্রথমে একটা দুটো ভালো করছে, এরপরে হঠাৎ করে সে ধরা খাইছে। ধরা গেছে মানে যারা দিয়ে কাজ করানোর কথা সে টাকা মারি দিয়ে চলে গেছে, সে কাজ করে নাই। আবার যারা অ্যাপার্টমেন্ট কিনছে তারা সমস্যা করছে টাকা পয়সা নিয়ে, এরকম করে সে অ্যাকচুয়ালি একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে, যার কারণে ব্যাংকের লোন গুলো সে আর পে করতে পারেনি। পরবর্তী সে নিজেই বলছে যে আসলে আমি আর ব্যাংকের লোন, আমার ব্যবসা দিয়ে আর ব্যাংকের লোন পে করা সম্ভব, ব্যবসা দিয়ে ব্যাংকের লোন পে করা সম্ভব না, আমরা কি বলে ব্যবসা ছাড়াই আমি পার্সোনাল অ্যাসেট বিক্রি করে লোন পে করবো। যেটা রিসেন্টলি দেখবেন যে সে কম্পিউটার সোর্সে
সরি। আচ্ছা, তো এখন প্রতিবেদন যেটা হয় সেটা হলো আমার ইন্সপেকশন যেটা হয় ইয়ার বেসিসে আমার সিলেকশন বেসিসে। তো বাংলাদেশ ব্যাংক অডিটে যায় তখন ওই নামগুলো সে নিয়ে যায়, নিয়ে তারপরে সে ইয়াতে যায়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন যেটা সিম্পল, ডিউরিং দ্য অডিট যদি মনে করেন যে অডিটর কিছু ইরেগুলারিটি পায়, কতগুলো জায়গা বলে দিছে, যেমন প্রভিশনিং, আদার অ্যাসেট প্রভিশনিং, তারপরে রেগুলেটরি রিপোর্টিং, সিআইডি রিপোর্টিং, তাহলে সেগুলা বাংলাদেশ ব্যাংকে জানাবে। তাহলে বাংলাদেশ ব্যাংক কি করবে বেসিক্যালি, বাংলাদেশ ব্যাংক কি করবে বেসিক্যালি ওই ইয়া সে স্যার নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। সরি। তো এখন হলো যে এগুলোর ব্যাপারে সে একটা ইন্টারনাল প্রতিবেদন দিবে। এখানে দুটো ইমপ্লিকেশন আছে। একটা ইমপ্লিকেশন অবশ্যই এইটার উপরে যে এক্সটার্নাল অডিট রিপোর্ট হবে সেটার একটা আমার ইমপ্লিকেশন আছে, সেখানে আমার কোনো কোয়ালিফিকেশন পয়েন্ট আছে কিনা, ওয়েদার ফোর্সেস টু কোয়ালিফিকেশন, এক নাম্বার। দুই নাম্বার হলো যখন বাংলাদেশ ব্যাংকে জানাবে, বাংলাদেশ ব্যাংক ফার্দার ইনভেস্টিগেশন করে সেখানে হলো সে ওয়ার্নিং দিতে পারে, সেটার উপর সে নতুন প্রতিবেদন দিতে পারে এবং তার জন্য ইজি হবে কাজ করা। এটা একটা। এটা পুরা নতুন ব্যবস্থাপনা প্রতিবেদন। ব্যবস্থাপনা প্রতিবেদন বেসিক্যালি হলো জাস্ট লাইক এমএল এর মতো, ম্যানেজমেন্ট লেটারের মতো। বই নির্গমিত প্রণীত ব্যবস্থাপনা প্রতিবেদন নিম্নকে বিশেষ মতামত প্রদান করতে হবে, শ্রেণী ঋণকরণ, ঋণের বিপরীতে এই কতগুলো সাবজেক্ট ম্যাটার দিয়ে দিছে। পরীক্ষার হলে এত সাবজেক্ট ম্যাটার লেখার দরকার নাই। আপনি এখান থেকে যদি পরীক্ষায় এসে থাকে, এখানে 11টা আছে, 11টা থেকে সর্বোচ্চ যদি 5টা লিখতে পারেন, এই মনে করেন দিস ইজ গুড। বিশেষ প্রতিবেদন যদি প্রয়োজন হয়, এখানে একটা বিশেষ প্রতিবেদনের কথা বলা আছে, এখানে একটা দেখেন উল্লেখ দিচ্ছে, যদি আপনার এটা ভেজালের সাথে মানে রিলেটেড, যেটা গতকাল আমরা করছিলাম। কি বলছে, ব্যাংক কোম্পানি আইনে 91 ধারা বা নির্দেশনা লঙ্ঘন হইলে বা কোনো অসততা প্রতারণা সংক্রান্ত ফৌজদারি অপরাধ সংঘটিত হইলে যে সময়কালে সংঘটিত হোক না কেন, যদি তাহা আর্থিক প্রতিবেদনের প্রতিনিধিত্ব নাও হইয়া থাকে বা ব্যাংকের সংরক্ষিত মূলধনে আবশ্যক মূলধনের 50% নিচে নামিয়া গেলে বা নামিবার সম্ভাবনা তৈরি হলে বা পাওনাদারের পাওনা প্রদানের নিশ্চয়তা বিঘ্নিত হইলে বা কোনো গুরুতর অনিয়ম ঘটিত বা পাওনাদারগণের পাওনা মিলাইবার জন্য ব্যাংক কোম্পানির সম্পদ যথেষ্ট কিনা সে বিষয়ে সন্দেহ থাকলে বই নিরীক্ষক অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে বিশেষ প্রতিবেদন অর্থাৎ সাবজেক্ট ম্যাটার বলবো। প্রথম কথা হলো নন কমপ্লায়েন্স অফ রুলস রেগুলেশন অফ বাংলাদেশ ব্যাংক। তারপরে হলো তার রিজার্ভ ক্যাপিটাল যদি তার 50% নিচে নেমে যায়, তার আবশ্যক ক্যাপিটাল আবশ্যক বেসেলের যেটা গতকাল যদি 12.5%, 6% নিচে নেমে যায়, তো তখন সে স্পেশাল প্রতিবেদন করবে। স্পেশাল প্রতিবেদন দিলে বাংলাদেশ ব্যাংক এখানে স্পেশাল ফোকাস দিয়ে সে তাদের কাজ করবে। চূড়ান্ত প্রতিবেদন সেটা হলো সিম্পলি অডিট রিপোর্ট দেওয়া হয়, এটাই চূড়ান্ত প্রতিবেদন। সব কিছু মিলে চলে আমার কোয়ালিফিকেশন দিয়ে দিছে। এগুলো অন্যান্য প্রতিবেদন এই 4টা ছাড়াও যদি কোনো কাজ করতে গিয়ে অডিটর মনে করে অন্যান্য প্রতিবেদন আইনগত বা রেগুলেটরি বাধ্যবাধকতার ক্ষেত্রে বই নিরীক্ষক উল্লেখিত প্রতিবেদন সমূহের পাশাপাশি অন্যান্য প্রতিবেদন দাখিল করবে। ঠিক আছে, যদি অন্যান্য প্রতিবেদন দাখিল অন্যান্য বিষয়াদি এখানে তেমন আমার কাছে তেমন ইম্পর্টেন্ট মনে হয়। এখানে আরেকটা জায়গায় একটু লাগবে, সেটা হলো বৈদেশিক মুদ্রায় লেনদেন ও ঋণ নিরীক্ষণ। বৈদেশিক মুদ্রা হলো আমার ফরেন কারেন্সি লেনদেন, সেটা হলো বৈদেশিক লেনদেন ও ঋণ সংক্রান্ত এই ক্ষেত্রে নির্ধারিত বিষয়াদি সম্পর্কে বই নিরীক্ষণ মতামত প্রদান করিবে। আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এটা হলো ট্রেড রিলেটেড যে ইস্যুগুলো আছে, ট্রেড তো বুঝি আমরা, হোয়াট ইজ ট্রেড ব্যাংক কোম্পানি ট্রেডিং অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায় ব্যাংকে?
জানি ট্রেডিং অ্যাক্টিভিটির বলতে কি ট্রেড বলতে স্যার এক্সপোর্ট ইম্পোর্ট কে মূলত মেন করে আর কি। এক্সপোর্ট ইম্পোর্ট, Export, import. তারপর এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড শর্ট টার্ম লোন, তারপর হলো লেটার অফ ক্রেডিট এলসি, তারপর হলো আমার ব্যাংক গ্যারান্টি, লেটার অফ গ্যারান্টি, এই যে ডিলিংস গুলা, এই ডিলিংস গুলাই বেসিক্যালি আমার কি ট্রেড রিলেটেড ট্রানজাকশন। এবং আমাদের ব্যাংকে আপনি যদি মেজর স্ট্রিম লাইন অফ রেভিনিউ দেখেন, মেজর স্ট্রিম লাইন অফ রেভিনিউতে আমার দুই ধরনের স্ট্রিম লাইনের রেভিনিউ আছে। একটা হলো ইন্টারেস্ট বেসড আর একটা হলো ফি বেসড। ইন্টারেস্ট বেসডটা কি? সেটা হলো সিম্পল, আমার যেটা আমরা করি সেটা আমরা ডেপোজিট কালেকশন করি, ডেপোজিটের এগেইনস্টে আমার ডেপোজিট ইন্টারেস্ট দিতে হয়। আবার এইটাই আবার যারা লোন নেবে তাদেরকে আমরা দিই, তাদের কাছ থেকে আমরা ইন্টারেস্ট নেই। এর মাঝখানের অংশ কিন্তু আমার নেট ইন্টারেস্ট ইনকাম, অথবা যেটাকে বলা হয় আমার নাম হলো স্প্রেড স্প্রেড, কারেক্ট, স্প্রেড, থ্যাংক ইউ, স্প্রেড। আর আদার দেন দ্যাট, যে আমার সেকেন্ড লাইনে আমার সেকেন্ডারি একটা ইনকাম আছে, সেটা ফি বেসড ইনকাম বলে। সেই ফি বেসড ইনকামটা আসে হলো বেসিক্যালি আমার ফরেন কারেন্সি ট্রানজাকশন। ফরেন কারেন্সি ট্রানজাকশনের উপরে আসলে বাংলাদেশ ব্যাংক আলাদা কেন ফোকাস দিছে? এটা একটা মূল কারণ হলো এই ফরেন কারেন্সি ট্রানজাকশনের সাথে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো মানি লন্ডারিং। মানি লন্ডারিং বুঝি? জি স্যার। মানি লন্ডারিং কি জিনিস সংক্ষেপে বলতেন? স্যার মানি লন্ডারিং হচ্ছে একটা অর্থের উৎস হাইড করে সেটাকে ইললিগ্যাল ওয়েতে সেটা ব্যবহার করা বা পাচার করা, এই জাতীয় কিছু প্রিডিকেট অফেন্স আছে 27টার মতো, সেইগুলোর মাধ্যমে অর্জিত অর্থ ওই মানি লন্ডারিং আওতায় পড়বে। এর কয়েকটা স্তর আছে। মানি লন্ডারিং স্তরগুলো হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন, এইগুলো স্যার, এগুলোর মাধ্যমে হয় আর কি। এগুলো করতে পারবে তো। Else? আর কেউ হ্যালো, বলবেন? জি জি, শুনতে পাচ্ছি। আর কেউ বলবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনারটা ঠিক আছে। আর কেউ বলবেন? যে টাকার কোনো বৈধ মানে কোনো এভিডেন্স নাই, কোনো উৎস নাই। এখানে আচ্ছা, এবার আপনারটা ঠিক আছে। মানি লন্ডারিং আসপেক্টটা আসলে বিভিন্ন আসপেক্টে মানি লন্ডারিং। মানি লন্ডারিং মানে হলো আপনি যদি যে কোনো একটা বৈধ ব্যাপারকে লেজিটিমেট ইস্যুকে ইনলেজিটিমেট হিসেবে কনভার্ট করেন। অর্থাৎ আপনি কোন একটা জিনিস যেটা আপনার বৈধ বা বৈধ উৎস থেকে আপনার আয় হয় না, একটা হইতে পারে বৈধ উৎস থেকে আয় হয় নাই এবং সেটা আপনাকে বৈধ করতে চাচ্ছেন। যদি আপনি বৈধ করে ফেলেন তাহলে কিন্তু আপনি সেটা কি নর্মাল ট্রানজাকশন ইয়াতে চলে আসলো, এবং যখন আপনি বৈধ করতে যাবেন ইট ইমপ্লাইজ মানি লন্ডারিং। এক নাম্বার। দুই নাম্বার হলো ফরেন কারেন্সি যখন ট্রানজাকশন হয়, ফরেন কারেন্সির সবচেয়ে ইম্পর্টেন্ট আসপেক্ট হলো এটার আন্ডারলাইং যে ট্রানজাকশন ভ্যালু, সেটা সেটেল হয় আমার আদার দেন লোকাল কারেন্সি দিয়ে। তো এখন ওয়ার্ল্ডে আপনার কমন সেটেলমেন্ট কারেন্সি হিসেবে আমরা ব্যবহার করি ডলার। তো প্রত্যেকটা যেহেতু আমার কমন সেটেলমেন্ট কারেন্সি আমার ডলার, তাহলে কিন্তু এই ডলারের মাধ্যমে কিন্তু আমার কি হয়, আমার ফরেন বাই হয়, ফরেন সেল হয়, এবং আপনার কিছু কান্ট্রি আছে যাদের ইম্পোর্ট বেশি, কিছু কান্ট্রি এক্সপোর্ট বেশি। যেমন আমাদের ইম্পোর্ট বেশি, ইন্ডিয়ার এক্সপোর্ট বেশি, ঠিক আছে, পাকিস্তানের আবার ইম্পোর্ট বেশি। এটা ডিপেন্ড আপন কান্ট্রি স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার, ইম্পোর্ট এক্সপোর্টের বেস করে আমার এই ফরেন কারেন্সি গুলো মুভমেন্ট হয়। এখন প্রশ্ন হলো প্রত্যেকটা কান্ট্রিতেই আমার দেয়ার ইজ সাম করাপশন। যখনই করাপশনটাকে আপনি লেজিটিমেট করতে যাবেন দেন ইট কলস মানি লন্ডারিং। ক্লিয়ার? লেয়ারিং ইন্টিগ্রেশন করে মানে কি, অবৈধ টাকাকে আমি বৈধ করার জন্য আগাচ্ছি, সেটার ওয়ে আউট হলো লেয়ারিং ইন্টিগ্রেশন। ঠিক আছে, ক্লিয়ার? তো একইভাবে আপনার এইখানে যখন অডিটর যখন আমার অডিট করবে তখন এই জিনিসগুলা একটু ভালোভাবে দেখবে। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, 6 নাম্বার, অফশোর ব্যাংকিং লেনদেন সংক্রান্ত পরিপালনীয় আইন ও বিধিবিধানের ব্যত্যয় হয়েছে কিনা। আচ্ছা, অফশোর ব্যাংকিং আইন একটু পর আমরা দেখবো। অফশোর ব্যাংকিং বলতে বোঝাচ্ছে যে আমার প্রত্যেকটা ব্যাংকে ফরেন কারেন্সি বিজনেস করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা পারমিশন দেয়, যেখানে আপনি বাংলাদেশের ভিতরে বসে আপনি ব্যবসা করবেন
কিন্তু আপনার ওইটা একটা সেপারেট ইউনিট ব্যাংক হিসেবে আপনি ওপেন করবেন এবং সকল ধরনের ট্রানজেকশন হবে আদার দেন লোকাল কারেন্সি। দরকার নাই এটা, এই এইগুলোই মোটামুটি। ঠিক আছে, এই ইয়াটা একটু আপনাদেরকে শেয়ার করে দিছি, আপনারা এই সার্কুলারটা একটু দেখবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা সার্কুলার দেখবো, সেটা হলো আমাদের অফশোর ব্যাংকিং ইউনিট অ্যাক্ট। আমরা নাম শুনছি কেউ এটা? স্যার আরেকবার জি একটু স্যার, বলুন। নাম শুনছি। অফশোর ব্যাংকিং ইউনিট অ্যাক্ট, ওবিউ অ্যাক্ট। আপনাদের এই ইয়াতে আমি শেয়ার করছি, গ্রুপে দেখেন একটা শেয়ার করা আছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে মানি লন্ডারিং, এইটা হচ্ছে যে কি বিটকয়েন অথবা মানে গোল্ডের বার দিয়ে এইভাবে ট্রানজাকশন হয় না? আচ্ছা দেখেন, মানি লন্ডারিং এর বেসিক্যালি হোয়াট ইজ মানি লন্ডারিং? যেমন মনে করেন ট্যাক্স, হ্যাঁ, আমার 100 টাকা ইনকাম, 100 টাকার উপর আমার ট্যাক্স দেওয়ার কথা। এখন আমি 100 টাকার উপরে ট্যাক্স না দিয়ে আমি 80 টাকার উপর ট্যাক্স দিচ্ছি, তাহলে এই 20 টাকা কিন্তু আমার কি হলো, অ্যাজ পার ইনকাম ট্যাক্স ল ইনলেজিটিমেট মানি। এখন প্রশ্ন হলো, আপনি যেহেতু 20 টাকার উপরে ট্যাক্স দেন নাই, তাহলে কিন্তু আপনি কিন্তু চেষ্টা করবেন এই 20 টাকা আপনি যেই ইকোনমিতে থাকেন বা আপনি যে জায়গায় থাকেন সেখান থেকে সরাই ফেলতে। তাহলে আপনি যদি এখান থেকে সরান, তাহলে কি আপনি কি করবেন, আপনি বাইরের দেশে সরাইতে হবে। এখন যেহেতু 20 টাকা আপনার বৈধ পথে আসে নাই, আপনি কি করবেন, এই 20 টাকা আপনি ওই কার মার্কেট থেকে ডলার কিনবেন, ডলার কিনে ট্রান্সফার করবেন। তাহলে যখন আপনি বৈধ পথ থেকে অবৈধ পথে চলে গেলেন, দ্যাট বিকামস মানি লন্ডারিং। এখন প্রশ্ন হলো, আপনি যে এই 20 টাকার উপর ট্যাক্স দেন নাই, এখন আপনার আপনার প্রশ্নে আসি, আপনি কি বলতেছেন যে আমার এই বিটকয়েন অথবা আপনার এইগুলা, হ্যাঁ, এগুলো যখন আসছে, এগুলো বেসিক্যালি সোসাইটি কি করে, গ্যাম্বলিং ক্রিয়েট করে। গ্যাম্বলিং, যখনই গ্যাম্বলিং ক্রিয়েট হবে, গ্যাম্বলিং ক্রিয়েট হলো, হোয়াট ইজ দ্য আউটপুট অফ গ্যাম্বলিং? আউটপুট অফ গ্যাম্বলিং হলো যে কোনো একজন বা দুইজন বা একটা স্বার্থান্বেষী গোষ্ঠী একটা বাবল ক্রিয়েট করে অন্যদের টাকা নিজের কাছে নিয়ে আসবে, নিজের কাছে নিয়ে এসে এটাকে খরচ করবে, এটাকে সে তার নিজের কি বলে প্রসেসের মধ্যে করে ফেলবে। এখন দেখেন, মনে করেন আমরা দেখবেন অনলাইনে, আপনার দেখলে ঢুকলে দেখবেন যে কি ওই যে জুয়ার আসর, এখানে দেখবেন যে বাংলাদেশের অনেক প্লেয়ার, বিদেশের অনেক প্লেয়ার, তারা এটাকে প্রমোট করতেছে বা এখানে খেলেন খেলেন। গভর্নমেন্ট যদি এটাকে লাইসেন্স দেয়, গভর্নমেন্ট যদি বলে যে না, বাংলাদেশে জুয়া বৈধ, তবে তুমি জুয়ার উপরে যা ইনকাম করবা তার উপরে এখন এই গ্যাম্বলিং এর উপরে ট্যাক্স আছে 25%, 25% ট্যাক্স দিয়ে তুমি এটাকে বৈধ করবে, তখন কিন্তু এটা মানি লন্ডারিং। বাট গভর্নমেন্ট যদি বলে যে না, এই বিটকয়েনের ট্রানজাকশন অবৈধ, গ্যাম্বলিং তুমি করতে পারবা না, তাহলে আপনি যে টাকাটা আপনি কি করলেন, এই টাকাতে ইনকাম করলেন, তাহলে তো আপনি যেহেতু এটা অবৈধ, আপনি তো এটা কি ফর্মাল চ্যানেল ঢুকাইতে পারবেন না। কারণ আপনি যখনই ব্যাংকে রাখতে দেবেন, ব্যাংকে বলতে জুয়ার টাকা ওরা ধরো, ঠিক আছে, তখনই সেটাকে কি করবেন, আপনি বাইপাস করার চেষ্টা করবেন। তখন দেখবেন মানি লন্ডারিং ক্লিন করে কিভাবে, আপনি দেখবেন যে অ্যাসেট ইনভেস্ট করে। এবং আমাদের দেশে দেখবেন অ্যাপার্টমেন্টের দাম অনেক বেশি, একটা বড় কারণ হলো অবৈধ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনা হয় বেশি। অবৈধ যে লোকের অবৈধ টাকা, সেই লোক কিন্তু ওই 2000 টাকার স্কোয়ার ফিটটা 20,000 টাকাতে কিনতে রাজি। কারণ কি, তার 2000 টাকার জায়গায় 20,000 টাকা কিন্তু তার ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাচ্ছে, মানি লন্ডার্ড মানি হোয়াইট হয়ে যাচ্ছে। তো একইভাবে বিটকয়েন বা এগুলো যেটা বলেন, যদি গভর্নমেন্ট সেটা লাইসেন্স প্রদান করে আপনাকে এবং সেটার এগেনস্টে আপনি বৈধ সকল প্রসেস আপনি ফলো করে আপনি ট্রানজেকশন করেন এবং প্রপারলি ট্যাক্স দেন এবং প্রপারলি রিপোর্টিং করেন গভর্নমেন্টের কাছে, ট্যাক্স কি বলে ফাইল, দেন ইট নট বি মানি লন্ডারিং। বাট এখন আপনাকে পারমিশন দিল না, এরপর আপনি ট্রানজেকশন করলেন, দেন ইট উইল বি আন্ডার পারভিউ মানি লন্ডারিং। অথবা আপনি ট্রানজেকশন করলেন, করার পর জিনিসটাকে হাইড করলেন, যেমন আপনি 100 টাকা, আপনি বিটকয়েনে 100 টাকা ট্রানজেকশন করছেন, এখন 100 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনি রিপোর্ট করলেন না রে ভাই 60 টাকা ট্রানজেকশন করছেন, তাহলে 40 টাকা কিন্তু আপনি আউট অফ দা কি বলে বাস্কেট নিয়ে নিলেন, তখন এই 40 টাকা আপনার মানি লন্ডারিং এর আসপেক্টে পড়ে গেল। ক্লিয়ার কি? স্যার, বলেন। মানি জি লন্ডারিং স্যার। এর কনসেপ্টটা কি সবসময় কি ইললিগাল ওয়েতে ইললিগাল ইলিগাল, ওয়েতে ইলিগাল না, ইলিগাল না, কেন ইলিগাল না, ইলিগাল না, সেটা লিগালও হলো হইতে পারে স্যার? লেজিটিমেট। হতে পারে, যেমন কারণ যে আমি আপনাদের এখানে পড়াচ্ছি, ঠিক আছে, পড়ানোর ফলে আমি আপনার একটা ফি পাই, তাহলে ফির উপরে আইসিএমএ ট্যাক্স কেটে রাখে, আর আমি যখন আইসিএমএ ট্যাক্স কেটে রাখে মনে হয় 10%,
তা আমার তো এটার এগেইনস্টে ট্যাক্স হয় মনে করেন 20 বা 25% যদি আমি স্ল্যাবে ধরি, তা আমি চিন্তা করে দেখলাম যে না, এটার উপর আমি ট্যাক্স দিব না, আমি এটার উপর ট্যাক্স দিব না। যদি এটার উপর আমি ট্যাক্স না দিই, তাহলে কি আমার ট্যাক্স রেট আমি এই যে আমি যে এখান থেকে 1000 টাকা 1000 টাকা আসবে না, তখন এটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে গেল। এবং এটা কিন্তু বৈধ ইনকাম, কিন্তু যখন এটা আমি ফর্মাল চ্যানেলে নিয়ে নিয়ে আসলাম না, তখন ইট ইজ বিকাম এ পার্ট অফ মানি। ক্লিয়ার? আর আমাদের যে প্রিডিকেট অফেন্স যে শব্দটা আছে 27টার মতো ইয়ে আছে, ওখানে দেখা যায় সবই ওই যে চুরি, রাহাজানি, ছিনতাই, ওখানে যৌতুক। এক জায়গায় বলা আছে যেটা ট্যাক্স ফাঁকি দিয়েছেন সেটাও। জি স্যার, এর যে মাধ্যমে টাকা পর্যন্ত যে টাকা আপনি ট্যাক্সে দেখান নাই, যে অ্যাসেট আপনি ট্যাক্সে দেখান নাই, এগুলো তো মানি লন্ডার অ্যাসেট। কারণ আপনাকে যদি যে কোনো মানি হোয়াইট করতে হয়, বাংলাদেশে আপনি আয় করেন, তাহলে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দেওয়া পর্যন্ত এটা বৈধ, আপনার জন্য বৈধ টাকা না। ঠিক আছে? ঠিক আছে। এখন আমরা ইয়াটা দেখবো। এইটা আমি যে হ্যাঁ বলেন স্যার, বলেন। স্যার অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট ইলিগাল টাকা ফ্রিজ করে দেয়, মানে বাংলাদেশ ব্যাংক দেখা গেলো যে মামলা করলো বা বিভিন্ন ইতে টাকাটা ফ্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে কি গভর্নমেন্ট ওই টাকাটা মানে কিভাবে মানে কালেক্ট করে ওই দেশ থেকে, বা ওটা কি আনতে পারে নাকি ওখানে ফ্রিজ হয়ে থাকে? পারে। আপনাকে এখানে প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের G2G এগ্রিমেন্ট আছে, G2G বলে গভর্নমেন্ট এগ্রিমেন্ট। গভর্নমেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে আহ, আহ, কয়েকটা জিনিস আছে। একটা জিনিস আছে যে আপনি বন্দি বিনিময় চুক্তি, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের লাস্ট আওয়ামী লীগ আমলে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। বন্দি বিনিময় চুক্তিটা কি? এখানে মনে করেন যে কোনো সন্ত্রাসী যদি ইন্ডিয়ায় লুকে থাকে, অথবা বাংলাদেশে যদি ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী লুকায় থাকে, না আমি স্ক্রিন শেয়ার করতেছি না ভাই, তো লুকে থাকে, তখন যদি জানতে পারে কেউ, বাংলাদেশ যদি, যেমন ওই আপনি যদি খেয়াল করে থাকেন যে ইন্ডিয়া কিন্তু সালাউদ্দিন সাহেব ছিল, সালাউদ্দিন সাহেব কি হয়েছে, হঠাৎ করে উনি পাগলের মতো ওইখানে চলে গেছে, উনি ভিসা পাসপোর্ট টাসপোর্ট ছাড়া, যেহেতু ওখানে ভিসা ছাড়া ঢুকছে, ওখানে ইলিগাল। এখন যদি কোনো মনে করেন, এখন তো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে উনি আবার ওই যে কোনো ভাবে উনি চলে আসতে পারছেন। যদি মনে করেন যদি গভর্নমেন্ট চেঞ্জ না হইতো কথা কথা, তাহলে কিন্তু ওখানে ইলিগালই থাকতো। এখন যদি কোন সময় গভর্নমেন্ট মনে করতো যে ভাই সালাউদ্দিন সাহেব তুমি ফেরত দাও, ও আমার দেশের লোক, তাহলে এই একটা G2G-র মাধ্যমে সে ফেরত আসবে। একইভাবে টাকা পয়সার ক্ষেত্রেও সেই। যেমন এখানে আপনি দেখেন, আমরা কিন্তু জানি যে আমাদের কি হয়েছে, যে বক্সটা দাও, আমরা কিন্তু জানি পানি যে খান, ভাত খান, আর আমাদের এই যে অবৈধ অবৈধ টাকা যেগুলো আছে, ভাত এগুলা কোথায় আছে? সিঙ্গাপুরে আছে, কিছু আছে আমেরিকায় আছে, কিছু ইংল্যান্ডে আছে, কানাডায় বেগমপাড়ায় আছে। বাট আপনি কানাডায় বেগমপাড়া আপনি জানেন মিস্টার XYZ এর অবৈধ টাকা আছে, আপনি কি আনতে পারছেন? পারেন নাই। কারণ কি? যখন G2G এগ্রিমেন্ট, কানাডা গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের যে এগ্রিমেন্ট আছে, কানাডা গভর্নমেন্টকে প্রুফ করাইতে হবে যে ভাই এই টাকাটা বাংলাদেশে আয় করা ইনকাম আয়। এখন দেখেন, কানাডা গভর্নমেন্ট এই টাকা আপনারা ফেরত দিবে না। কেন দিবে না? কারণ এই টাকার আয়ের উৎসটাই অবৈধ। যেহেতু অবৈধ, এটা বাংলাদেশের কাছে যেমন অবৈধ, কানাডার কাছেও অবৈধ। তাহলে কানাডা যখন সোর্স পাবে, কানাডার এক্সট্রা ইনকাম কানাডাকে আপনার দিবে নাকি? কানাডা বলবে এটা অবৈধ, আমি ইনভেস্টিগেশন করি, অবৈধ টাকা আমার হিসেবে কেন ঢুকলো, সে একটা ট্রায়াল করে সে টাকাটা রেখে দিবে। সো এই কারণে দেখবেন, আপনি দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওরা কিন্তু একবারও বলে নাই যে বাইরে থেকে আমরা টাকা ফেরত আনবো, আমরা বাইরে থেকে অ্যাসেট ফেরত আনবো। কারণ কি? কারণ ওই টাকাটাই আমার অবৈধ টাকা, মানি লন্ডারিং মাধ্যমে ট্রান্সফার করছে। এখন ওই টাকা যদি আবার আনতে হয়, তাহলে বৈধতা প্রুফ করতে হবে। ওই লোক তো বৈধতা কেমনে প্রুফ করবো? ও তো আগে থেকেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে ভাই এটা একই টাকা সব অবৈধ। এখন মনে করেন তার বাইরে একটা অ্যাসেট আছে, বেগমপাড়ায় বাড়ি আছে। এখন হয়তো বা G2G এগ্রিমেন্টে বলা আছে, এটা তো আমরা জানি না, একটা অ্যাজাম্পশন করে নিলাম যে আপনি স্থাবর সম্পত্তি ফেরত আনতে পারবেন, স্থাবর সম্পত্তি বিক্রি করে আপনি ফেরত আনতে পারবেন, ক্যাশ আনতে পারবেন না। তাহলে এখন যদি এগ্রিমেন্টে থেকে থাকে, তাহলে এখন যদি বাংলাদেশে সে প্রুফ করাতে পারে বাংলাদেশে তার লোন ছিল, লোনের টাকা সেটেল করতে পারতেছে না, তার নামে কানাডায় একটা বেগমপাড়া বাড়ি আছে, তাহলে সে কানাডা গভর্নমেন্টকে বলতে পারে যে দেখো ভাই, এই দেখো বাংলাদেশে 100 কোটি টাকা লোন, তোমার এখানে একটা বাড়ি আছে যার দাম 10 কোটি টাকা, তুমি এটা, আমি ওইখানে আরবিট্রেটর নিয়োগ করতেছি, তুমি সেলের পারমিশন দাও, দিলে পরে এখান থেকে তোমার এখানে যে ট্যাক্স হয়, ট্যাক্স কেটে, কারণ ওর তো ট্যাক্স আছে, ট্যাক্স কেটে বাকি টাকা আমার ফেরত দিয়ে দেবো। যদি তারা এগ্রি করে, তাহলে ফেরত আনা যাবে। তবে প্রত্যেকটা কান্ট্রির সাথে আমার G2G এগ্রিমেন্ট। হ্যাঁ বলেন আরিফ সাহেব, বলেন কি বলবেন?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না তো স্যার। স্ক্রিন শেয়ার এখনো করি নাই ভাই, এরপর আবার আচ্ছা করছি। আচ্ছা, তো আমি শুক্রবারে একটা ডাবল ক্লাস নিব আপনাদের হয়তো বা 4টা থেকে। ওকে, সো আজকে আপনাদের কতগুলা শেয়ার করছি, আমি আইন শেয়ার করছি, সার্কুলার শেয়ার করছি। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের জন্য এই সার্কুলার গুলো আর আইসিএমওবি এর ম্যানুয়াল করলে আমি মনে করি সাফিসিয়েন্ট। আমরা নেক্সট দিনে হয়তো এখান থেকে কিছু ডিসকাশন করে নতুন আইন আমরা শুরু করব। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আদারওয়াইজ স্যার ব্যাংক কোম্পানি একটা কি পড়া লাগবে স্যার? আমি যেগুলা দেখাচ্ছি সেগুলো দেখাচ্ছি। তো আমি ব্যাংক কোম্পানি এক থেকেই দেখাচ্ছি। আমি যে আপনার আইসিএমবি যে ম্যানুয়ালটা আছে, আইসিএমবি Yes, sir. লাস্ট ক্লাসে দেখেছেন, ওইটা দেখেন, দেখলে আশা করি মোটামুটি কভার হবে। আর পাশাপাশি আমি আপনাদের সাথে আইসিএমবি কোশ্চেন ফার্স্ট অ্যান্সার শেয়ার করবো। পাশাপাশি আপনার আইসিএমবি কোশ্চেন যেগুলা আমার কাছে সবগুলো নাই, আপনারা একটু কালেক্ট করে নিন। ওগুলো একটু স্টাডি করলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের কোশ্চেন হয়, এটা আপনার প্রিপারেশন নিতে সহজ হবে। নতুন কিছু চেঞ্জ আসছে স্যার, এইগুলো কি আমাদের বিয়ে করা লাগবে? নতুন চেঞ্জ বলতে কিরকম চেঞ্জ বলেন তো? নতুন অধ্যাদেশ? এগুলো লাগবে না আপাতত, লাগবে না, ঠিক আছে। লাগবে না। এটা হলো আপনারা চেষ্টা করেন এবারই পাস করতে, কারণ জুনের পরে গেলে আবার আইনের চেঞ্জ আসে, তখন আবার নতুন জিনিসপত্র আসে, তখন আবার নতুন জিনিসটা পড়তে হয়, এটা একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হয়ে যায়। তো চেষ্টা করেন, যেহেতু আপনাদের পরীক্ষা কবে? আমাদের পরীক্ষা স্যার সেপ্টেম্বরে হবে স্যার। সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে যদি হয় তাহলে তো আপনাদের নতুন কিছু জিনিসপত্র লাগবে। নতুন কিন্তু আমি মনে হচ্ছে আপনাদের পরীক্ষা জুলাই থেকে, ঠিক আছে। সেপ্টেম্বরে যদি হয় আপনাদের কিছু জিনিসপত্র লাগবে, সেটা হইলো জুনের 2 তারিখে বাজেট, জুনের 2 তারিখের পরে বোঝা যাবে। তো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের মেজর কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই এবার। এবার চেঞ্জ আসবে কোম্পানিজ অ্যাক্টে আসবে, যেটা আপনাদের পড়াইছি। সেখানে হয়তো বা নতুন আইনটা যদি অ্যাড করে, তাহলে কোম্পানিজ অ্যাক্ট 2023 আসবে। বাকি সব ট্যাক্সের চেঞ্জ আপনাদের ইম্প্যাক্ট হবে। স্যার কি বলবো? স্যার যে মানি লন্ডারিং আর বিদেশে যে অর্থ পাচার করে মানে এই দুইটা বিষয় একই কিনা মানে এটার একই সাথে একই একই। একই মানি কি লন্ডারিং সাদৃশ্য? মানে অর্থ পাচার। মানে আলটিমেটলি মানি লন্ডারিং এর লাভ মানে চূড়ান্ত পদক্ষেপ হচ্ছে যে টাকাটা বিদেশে পাচার করে দেয়। টাকা এরকম এটা কিছু? বিদেশে পাচার করা অথবা অবৈধ টাকাকে বৈধ করা, এটাই মানি লন্ডারিং। অবৈধ টাকাকে বৈধ করা, অবৈধ একটা ট্রানজেকশনকে বৈধ করার চেষ্টা করে, এটাই মানি লন্ডারিং। স্যার বা বৈধভাবে পাচার এরকম কোনো আলাদা সিস্টেম আছে কিনা যে বৈধভাবে মানে বৈধভাবে পাচার করা হয় কিভাবে হ্যাঁ, বা হইতে পারে। অবৈধভাবে? ট্রেড বেস মানি লন্ডারিং নাম শুনছেন? ট্রেড বেস মানি লন্ডারিং জি না স্যার। কি জিনিস এটা? স্টেট বেস স্যার মানি লন্ডারিংটা আসলে স্যার ওই যে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হয়ে থাকে সাধারণত স্যার। এক্সাম্পল দেন। স্যার আমরা যখন ইম্পোর্ট করি, ইম্পোর্টে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্ডার ইনভয়েস করে কাস্টমাররা। একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দেন, নাম্বার দিয়ে এক্সাম্পল। পিআই ভ্যালু স্যার পিআই ভ্যালু স্যার $10,000 দিতে হতো, অ্যাকচুয়ালি সে মাল আনতেছে $20,000 বা $15,000। এই যে বাকি যে $5,000 এটা এটা হয়তো ওই আন্ডারে সেটেলমেন্ট হয় স্যার। আন্ডারে সেটেলমেন্ট বলতে মনে করেন যে আমরা যদি চায়নার থেকে মালটা নিয়ে আসি অথবা কানাডার থেকে আনতেছে, ওই দেশে ওনার যে প্রতিনিধি আছে তাকে ওই টাকাটা দিতে বলে। তার মানে ওই যে $5,000 টাকাটা আমার দেশে আসলো না, ওয়ান কাইন্ড অফ মানি লন্ডারিং এটা স্যার। ওই $5,000 কিন্তু আমার দেশে আসলো না, কারেক্ট, ওই ট্রেড বেস দেশে মানি থেকে গেল লন্ডারিং স্যার। করে, কারেক্ট। হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে, আপনার এক্সাম্পলটা ক্লিয়ার। আপনি যে প্রশ্ন করছেন ওটা বুঝছেন? জি জি স্যার বুঝতে পারছি। এবং এটা আগে ওভার ইনভয়েসিং হইতো, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক অ্যাওয়ার্ড ছিল। এখন আন্ডার ইনভয়েসিং মারাত্মক টাকা রাখে, এবং এটা ধরা খুব কঠিন। তো আপনাদের 3টি পরে মানে ক্লাস আছে 8টা, তাই না? জি স্যার। তো আমি শুক্রবারে 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। আমি তো ভাই আপনাদের গ্রুপে দিয়ে দিছি, আমাদের আইসিএমবি গ্রুপে দেখেন।
কর্পোরেট ল থেকে সবগুলা এসআরও সার্কুলার আমি দিয়ে দিছি, ওখান থেকে নিয়ে নেন। আর আরেকটা ওখানে আমি একটা জিনিস শেয়ার করছি, একটা টেবিল শেয়ার করছি, দেখবেন ওটা হলো বেসিক্যালি হলো লোন লস প্রভিশনিং এর প্রভিশন, অর্থাৎ আমার লোনের আগে প্রভিশনের যে রেটটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওটার আপডেটটা দেওয়া আছে, ওটা একটু মুখস্থ করবেন আপনি কষ্ট করে। জি স্যার। ওইটা হয়তো বা আপনাদের পরীক্ষায় আসবে বলতে পারবো না, আসতে পারে, there is a possibility, কারণ এখনকার সময় আরেকটা শেয়ার করছে সার্কুলার আপনাদের লোন লস প্রভিশনের নতুন সার্কুলার, যেটা এই মার্চ থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, এই মার্চ। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা ওবিও অ্যাক্ট, ওবিও অ্যাক্ট নেক্সট ক্লাসে আমরা একটা আলোচনা দিয়ে শুরু করবো, আলোচনা দিয়ে শুরু করে আমরা নেক্সট কোনো একটা অন্য একটা টপিকে চলে যাবো। সো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমি আজকে পোস্ট করি। স্যার মার্চ মাসে যেটা হয়েছে সর্বশেষ ওটা কি আমাদের শেয়ার করছেন স্যার? হ্যাঁ আমি দিচ্ছি আপনাদের দিচ্ছি। থ্যাংক ইউ। তবে গ্রুপে সবগুলো আছে, সবাই ডাউনলোড করে একটু দেখেন, স্টাডি করেন, এই সার্কুলার গুলো খুব ইম্পর্টেন্ট, আমি দিচ্ছি। কারো কোনো কোয়েরি আছে? না স্যার স্যার। ব্যাংক কোম্পানি যেটা 2023 সাল পর্যন্ত সংস্করণ, ওইটা তো পড়বো না? হ্যাঁ ওইটা আমি আপনাকে বলি। আমি আইসিএবি যে ম্যানুয়াল কর্পোরেট বিজনেস ল, হ্যাঁ ওইটা 2023 পর্যন্ত আপডেট আছে। ওকে, আইসিএমইবির ম্যানুয়ালটা আমার 18 পর্যন্ত আপডেটেড। তো যে আইসিএমইবির যে টপিক যেগুলো আছে সেগুলো আপনি আইসিএবির ম্যানুয়াল থেকে বেটার করলে বেটার, কারণ কি তাহলে আপনি লেটেস্ট আপডেটটা আপনি পেয়ে যাচ্ছেন, আপনি নতুন করে আর মানে ওই দেখতে হচ্ছেন। তো আপনি আপডেটটা পড়বেন 2023 পর্যন্ত। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।